নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, দুর্গোৎসবের মুখে বাঙালির জন্য সুখবর। ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার সঙ্গে মারাঠি, পালি, প্রাকৃত এবং অন্যদিকে অসমিয়া ভাষাকেও ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ভারতীয় ভাষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এর আগে ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষার তালিকায় ছিল সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং উড়িয়া। শেষবার 2014 সালে উড়িয়াকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। নতুন করে আরো 5টি ভাষাকে স্বীকৃতি দেওয়ার ধ্রুপদী ভাষার তালিকায় সংখ্যা বেড়ে গেল এবং বেড়ে হলো 11টি। দুর্গোৎসবের সময় বাংলা ভাষার স্বীকৃতির জন্য এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করা হয়েছে। পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি এক্স হ্যান্ডেলে আনন্দের সঙ্গে খবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অর্থাৎ একেবারে দুর্গোৎসবের আগেই বাংলা ক্লাসিক্যাল ভাষায় স্বীকৃতি পেল। বলুন স্যার। আমি নিজের ব্যাপারটাকে খুব গর্বের বা আনন্দের বিষয় বলে মনে করি না, আবার আমি দুঃখিত হয়েছে এমনও বলবো না। আসলে এই অলংকরণ বা সম্মান এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। কোন ভাষার গুণাগুণ বিচার করে সেই ভাষাকে বা ইতিহাস বিচার করে সব ভাষার ইতিহাস যদি খতিয়ে দেখা যায়, যত ভাষা তালিকায় এসেছে সব ভাষা সমান নয়। তা সত্ত্বেও দেওয়া হয়েছে, যেমন তামিলকে সংস্কৃতের আগে দেওয়া হয়েছে 2004-এ বোধহয় তামিল, 2005-এ সংস্কৃত। কাজে বিচারের মধ্যে একটা উদ্ভটত্ব ছিল, কেন দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, তার যুক্তিগুলো খুব পরিষ্কার ছিল। দ্বিতীয়ত বাংলার কথায় আসি, বাংলা এই সম্মান পেল কি না পেল, বাংলার কাছে কিছু এসে যায় না। ভাষা হিসেবে তা উন্নত হবে না, অবনত হবে। এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে বাংলা ভাষা এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেল, এবং এটা জানতে হবে, বুঝতে হবে যে এর পেছনে আমাদের শিক্ষা মন্ত্রক প্রচুর চেষ্টা করেছে, এবং শিক্ষা মন্ত্রকের সঙ্গে একটি বোধহয় ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আছে, তারা প্রচুর চেষ্টা করেছে। মানে প্রমাণ সহ সমস্ত জিনিসপত্রগুলো দেওয়ার ফলেই কিন্তু এই জায়গায় আজকে বাংলা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে পুরোনোটা যেভাবে দেখিয়েছেন আর কি, তারপরের যে পরম্পরা, আজকে যে ভারতবর্ষে আমরা বাংলা ভাষা ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজ, কেন যে সেখানে রবীন্দ্রনাথের মতো লোক জন্মেছেন, এবং আরো তো অন্যান্যদের কথা বলেই লাভ নেই। সামনে একেবারে শেষ পর্যন্ত যত সাহিত্যিক প্রচুর পরিমাণ আছেন, যাতে বাংলা ভাষার উন্নতি হয়েছে। কিন্তু সেই উন্নতিটা হতে পেরেছে, সেটার পেছনে যে কতটা দূর পর্যন্ত প্রাচীনের অবদান ছিল, তা না হলে তো এটা ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য হতে পারে না। এবং কতকাল ধরে বাংলা ভাষার সেই ভিত্তিটা তৈরি হয়েছিল, সেটাই ওরা তো প্রমাণ সহ উপস্থিত করেছেন। ফলে সেটা করেছেন যখন, যেখানে রবীন্দ্রনাথের উত্তরাধিকার আছে, পরবর্তীকালে সাহিত্যিকদের উত্তরাধিকার আছে, সেখানে আমি মনে করি এটা নতুন ভাবে বাংলা ভাষার পরম্পরা সৃষ্টি করবে, এবং সেখানে সাহিত্যের পরম্পরা, সাহিত্যের সঙ্গে সামাজিক পরম্পরা যেটা সাহিত্যে উঠে আসবে, এবং তাছাড়া আরো আরো অনেক দিক থেকে এটা আমাদের উন্নতি ঘটাবে। কিছু কিছু ভাষাবিদ মনে করতেন যে বাংলা ভাষা অপেক্ষাকৃত নতুন ভাষা। চর্যাপদ, আমরা বাংলা ভাষার প্রাচীনতম পুঁথি চর্যাপদ পাই, কিন্তু অন্য সেই অর্থে বাংলা অপেক্ষাকৃত নতুন ভাষা। কিন্তু অন্য ভাষাগুলি যেগুলো পূর্ববর্তী তালিকাভুক্ত ছিল, সেখানে দক্ষিণ ভারতের কিছু ভাষা ছিল, এমনকি উড়িয়া ভাষাও ছিল, সেই ভাষাগুলো ভারতবর্ষের একেবারে প্রাচীনতম, এবং ভারতীয় যে ভূমিপুত্র যারা সেই সময় একেবারে সেই কয়েকশো বছরের পুরনো সেই সমস্ত, সেগুলো বাংলা থেকে অনেক প্রাচীন ইত্যাদি মত পক্ষে বিপক্ষে ছিল। কিন্তু যাই হোক, বাংলা ভাষা তো ভারতবর্ষের একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা এবং প্রধান ভাষা। শুধু ভারতবর্ষ নয়, বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে রয়েছে,
এবং আমেরিকা এবং ইউরোপে গেলেও কিন্তু আমরা দেখতে পাবো যে যেমন ইউকেতে যদি তোমরা স্ট্যাটিস্টিক্স দেখো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে দ্বিতীয় স্থানে যে সংখ্যক মানুষ রয়েছেন তারা বাংলা ভাষাভাষী, অর্থাৎ সর্বাধিক ইংরেজি ভাষায় মানুষ কথা বলেন, দ্বিতীয় বহুল প্রচলিত ভাষা কিন্তু ইউকেতে, ইংল্যান্ডে সেটা কিন্তু বাংলা ভাষা। সো বাংলা ভাষার এই মুহূর্তে অসীম গুরুত্ব রয়েছে, বাংলা ভাষার সাহিত্য, বাংলা ভাষার চর্চা, সেটা একটা বিরাট জায়গায় রয়েছে সারা পৃথিবী জুড়ে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার এই স্বীকৃতি দিয়েছেন, এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাগত জানাচ্ছি। আগে যত পুজো উদ্বোধনের অনুরোধ আসতো, এবার অনুরোধ তার চেয়ে অনেক বেশি। প্রতিপদে পুজো উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার উত্তর থেকে দক্ষিণ বৃষ্টি মাথায় টানা উদ্বোধন আঁকলেন ছবিও। এবছর মুখ্যমন্ত্রীর দপ্তরে পুজো উদ্বোধনের অনুরোধ আগের চেয়ে অনেক বেশি। প্রতি পদেই প্যান্ডেলে মানুষের ঢল। 3 দিনে জেলার প্রায় 1200 পুজো উদ্বোধনের কথাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা 21 পল্লী। 21 নামটা সবসময় কোনো না কোনো ভাবে আমাদের কাছে আসে। 21শে জুলাই আমি যখন ভুলি না, 21শে ফেব্রুয়ারিও ভুলি না। 21টা আমার কাছে একটা স্মরণীয় নাম। আজকে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে, আর আমি টালা পোস্তরা থেকে শুরু করেছি। ভিজতে 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 কালকে আবার আমার 400 পুজোর উদ্বোধন আছে। কলকাতা ছাড়াও জেলার গতকালও 350 করে দিয়েছি। বন্যার জন্য হয়তো পুজোগুলোর উদ্বোধন অনুষ্ঠান নাও হতে পারে, কিন্তু পরে যখন বন্যার ত্রাণ এলাকা থেকে ফিরে এসে অফিসে জিজ্ঞেস করলাম এবার কি প্রোগ্রাম ক্যান্সেল, তখন দেখলাম আগে যা রিকোয়েস্ট আসতো এবারে তার থেকে অনেক বেশি এসছে। কলকাতা টিভি। আজিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং আর্থিক দুর্নীতি মামলায় আরও একজন গ্রেপ্তার করা হয়েছে। আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চিকিৎসক আশিস পান্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। এর আগে একদিন সিবিআইয়ের দপ্তরে হাজিরাও দিয়েছিলেন এই ছাত্র নেতা। তার বিরুদ্ধে সরকারি হাসপাতালে হুমকির সংস্কৃতি জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে। হুমকি সংস্কৃতিতে অভিযুক্তদের আরজিকর হাসপাতালে ডেকে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ছিলেন আশিসও। এখনো পর্যন্ত এই মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীদের এক অংশ মনে করেন আরজিকরের ঘটনায় আশিসের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
আমরা শুরু থেকেই বলে আসছি আরজি করে যে থ্রেড কালচার চলতো, বিভিন্ন কলেজে বিভিন্নভাবে এই থ্রেড কালচার কিন্তু চলতো। আরজি করে সেটা একটা খুব চরম আকার ধারণ করেছিল, এবং যেহেতু এখানে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন এবং সেই জায়গাতে সব থেকে যারা মুখ্য ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল আশিস পান্ডে। সে এখানকার টিএমসিপি ইউনিটের সভাপতি ছিল এবং এটা গত 3 বছর ধরে বিভিন্ন ফর্মে চলে আসছে। আরজি করের প্রতিবাদে বিতর্কিত মন্তব্য। প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে সুরক্ষা কবচ দিল না হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে দিতে হবে। 18 নভেম্বর রয়েছে পরবর্তী শুনানি। বিতর্কিত মন্তব্যে সুরক্ষা কবচে না হাইকোর্টের। আরজি করের ঘটনার প্রতিবাদে বিতর্কিত মন্তব্য। প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে সুরক্ষা কবচে না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক সভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। তিনি বলেছিলেন, এই ঘটনা সোনাগাছিতে হলে অবাক হতাম না। এই মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত। তাঁর বিরুদ্ধে এফআইআর হয় বটতলা থানায়, জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরপরই রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস অফিসার। তবে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর বক্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করে তাঁর আবেদনে কোনো সাড়া দিল না হাইকোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, রাজর্ষি ভরদ্বাজ বিচারপতি, এটা কি করে বলেন? এটা কোনো উদাহরণ হতে পারে না। আমি আপনি যেখানে থাকি সেই জায়গাগুলো কি নিরাপদ বলতে পারবেন? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ মনে হলো কেন? এর থেকে অসম্মান করার জন্য আর কি লাগবে? যেখানে হেল্পলেস মহিলারা থাকেন সেই জায়গা কেন মনে হলো এক্সাম্পল হিসেবে? জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, পঙ্কজ দত্তর আইনজীবী। মহিলাদের অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না আমার মক্কেলের। একটা নিরাপদ ও নিরাপত্তাহীন জায়গার উদাহরণ হিসেবে নামটা বলা হয়েছে। এখানে কোনো একজন মহিলাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। বিচারপতি, তাহলে হঠাৎ রাজ্যের এত জায়গা থাকতে ওই জায়গার নাম মনে পড়ল কেন? এত জায়গা থাকতে ওই জায়গায় নিরাপত্তাহীন, এটা মনে হওয়ার কারণ কি? কিভাবে কি ভেবে বলেছেন সেটা বড় কথা নয়। এখানে যেভাবে বলা হয়েছে সেটাই যথেষ্ট ওই মহিলাদের অসম্মান করার জন্য। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, সব পক্ষকে তাদের বক্তব্য হলফনামা আকারে দিতে হবে। 18 নভেম্বর পরবর্তী শুনানি। কলকাতা টিভি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে কালো পতাকা। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল, ক্যাম্পাসে ঢোকার মুখে উপাচার্য শান্তা দত্তকে গো ব্যাক। পিএইচডি ডিগ্রি প্রাপকদের মানপত্র প্রদান অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ঢোকার মুখে কালো পতাকা দেখানো হয় আচার্যকে। উপাচার্য শান্তা দত্তকে গো ব্যাক স্লোগান। কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের একেবারে প্রবেশদ্বারের সামনে বসে রয়েছে টিএমসিপি। এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে এবং তোমায় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিবি আনন্দ বোসকে ঘিরে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। কালো পতাকা দেখানো হয়েছে। তার মূল কারণ যে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় চালাতে পারছেন না, আচার্য বিশ্ববিদ্যালয় চালাতে পারছেন না। এখানে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন তিনি, এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও এখানে স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি। এই উপাচার্য বিশ্ববিদ্যালয় চালাতে ব্যর্থ। দেখুন, যেভাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আজকে কনভোকেশনের নামে বেআইনিভাবে আনকনস্টিটিউশনালি একটা অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রাম করছে, তার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ জানিয়েছে। এবং এই উপাচার্যকে বেআইনিভাবে দিনের পর দিন যিনি বসিয়ে রেখেছেন, রিটায়ারমেন্টের পরেও কি সুযোগ সুবিধা করে দিচ্ছেন তাকে এইভাবে বসিয়ে রেখেছেন। যদিও রাজ্যপাল কালো পতাকা দেখানোর এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। Black flag is welcome. That's a way of protesting. In democracy, anybody can protest. Let them protest. এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালকে কালো পতাকা দেখানোর ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। কালো পতাকা রাজ্যপালকে দেখানো উচিত, তার কারণটা হচ্ছে যে এখনো তিনি কেন রাষ্ট্রপতি সংসদে সুপারিশ করছেন না এই কথাটা ভেবে, এটার জন্য দেখানো উচিত কেন 356, 355 ধারা প্রয়োগের জন্য এখনো কেন্দ্রীয় সরকারকে তিনি জানাচ্ছেন না। তো রাজ্যপালকে যদি দেখান কালো পতাকা দেখাতেই পারেন, এটা গণতন্ত্রের একটা অঙ্গ। কিন্তু আমরা বলবো টিএমসিপি ছাত্র পরিষদের লোকেদের বা যারা দেখাচ্ছেন ছাত্ররা, তারা বরঞ্চ এটা নিয়ে ভাবুক
যে বাংলাটা কি করে চলবে। রাজ্যপাল গেছেন ঠিকই, রাজ্যপালও খুব সুবিধের কিছু নন, এবং উনি অতীত অভিজ্ঞতা হচ্ছে উনি স্টান্টবাজিতে যতটা আগ্রহী, কাজের কাজ কিছু খুব একটা করেন না, কিন্তু নিজেরা সরকারের থেকে নিজেরা খুব কালো পতাকা, বেনিয়ম অনিয়ম, দুর্নীতির জন্য আমি খুব মানে বুঝলাম না আর কি। সাধারণত রাজ্যপাল বা রাষ্ট্রপতি এদের প্রতি কালো পতাকা তো দেখানো হয় না কোথাও, কেন প্রয়োজন হচ্ছে এই সাংবিধানিক পোস্টের লোকটির জন্য কালো পতাকা, সেইটা তাকে বুঝতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে নাকি। ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে জামিন দিল আলিপুর আদালত। 1000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। ব্যক্তিগত বন্ডে এই জামিন। বাঁশদ্রোণী থানায় রাতভর ধর্নার পর বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় গ্রেপ্তার করা হয় ঘাতক পে লোডারের চালককেও। বাঁশদ্রোণীতে পেলোডারে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যুর পর রাতে থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে বাঁশদ্রোণী থানায় ধর্নায় বসেন প্রাক্তন সাংসদ। আপনি কি বাইরে বসবেন? কথা বলছেন, আজ বসবো, কাল বসবো, পরশু বসবো, যতদিন না ধরবে ততদিন। বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দানের অভিযোগ আনা হয়। সকালে প্রথমে লালবাজার, পরে সেখান থেকে তাকে আলিপুর আদালতে তোলা হয়। আমি কারো কোনো ক্ষতি করিনি, আমি চুপচাপ থানায় বসেছিলাম। অনেক বড় বড় ধারা দিয়েছে, আমি কাউকে কোনো কাজে বাধা দিইনি, আমি কাউকে। আদালত 1000 টাকার ব্যক্তিগত বন্ডে রূপার জামিন মঞ্জুর করে। রূপা ছাড়াও আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মামলা এখনো আদালতে বিচারাধীন। রূপা গঙ্গোপাধ্যায় সমাজে তার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে, একটা অবস্থান আছে। তিনি যদিও ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত, তিনি প্রতিবাদ করছিলেন শান্তিপূর্ণভাবে। আজকে ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করল, অর্থাৎ এ রাজ্যে কোনো প্রতিবাদ চলবে না। এদিকে বুধবার সকালে দুর্ঘটনার পর বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যাননি কাউন্সিলর অনিতা কর মজুমদার, যদিও এদিন পুরসভায় গিয়েছিলেন তিনি। কলকাতা টিভি। দীর্ঘ 9 বছর অপেক্ষার পর অবশেষে হাতে এলো নিয়োগপত্র। আপনাদের জানিয়ে রাখি, এসএসসি কাউন্সিলিং হয়েছে গতকাল। সেই সুপারিশপত্র, নিয়োগের যে সুপারিশপত্র, সেই নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন তারা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের নিয়োগের কাউন্সিলিং। পুজোর আগে 2 দফায় নিয়োগ প্রক্রিয়া। পুজোর পর বাকি বিষয়েও নিয়োগ হবে। দীর্ঘ আইনি জট কাটিয়ে হাতে সুপারিশপত্র পেয়ে খুশি চাকরি প্রার্থীরা। 2015 থেকে 2024 দীর্ঘ 9 বছরের অপেক্ষা। আইনি জটে আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে শুনানি হয়। দীর্ঘদিন পথে নেমে আন্দোলনও করেছেন চাকরি প্রার্থীরা। অবশেষে পুজোর আগে মিলল স্বস্তি। নিয়োগের জন্য দীর্ঘ প্রায় 9 বছরের অপেক্ষার অবসান। হাইকোর্টের নির্দেশে কেটেছে নিয়োগ জট। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। প্রথমে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। পরে এসএসসির তরফে জারি করা হয় কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি। কমিশন সূত্রের খবর, শূন্য পদের সংখ্যা 14,339। ডিভিশন বেঞ্চের নির্দেশ 21 নভেম্বরের মধ্যেই 14,052 জন প্রার্থীর সুনিশ্চিত করতে হবে নিয়োগ। সেই মতোই ধাপে ধাপে শুরু নিয়োগ প্রক্রিয়া। স্কুল সার্ভিস কমিশনের 144 জন চাকরি প্রার্থীর মধ্যে হিন্দি মাধ্যমের 125 জন, ইংরেজি মাধ্যমের 3 জন, তেলেগু মাধ্যমের 1 জন, উর্দু মাধ্যমের 15 জনকে বৃহস্পতিবার আচার্য সদনে ডাকা হয়। সকাল 10টা থেকে শুরু হয় কাউন্সেলিং পর্ব। স্কুল সার্ভিস কমিশনে প্রথম দফার কাউন্সেলিংয়ে অনেকেই হাতে পেল সুপারিশপত্র। কাউন্সেলিং এবং রেকমেন্ডেশন পর্বের পর মুখে চওড়া হাসি, কিন্তু জীবন থেকে অনেকটা সময় চলে গিয়েছে। কিন্তু তা হলেও সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার যে একটা খুশি উৎসবের আগে, সেটা কিন্তু তারা অস্বীকার করছেন না। অনেক দিনের অপেক্ষা এবং তারপরে আজকে কাউন্সেলিং পর্বের পরে আপনার হাতে এই রেকমেন্ডেশন লেটার এবং সেটা নিয়ে আপনি স্কুলে যাবেন। কি মনে হচ্ছে? আজকে খুব খুশির দিন। 8 বছর অপেক্ষার পর আজকে আমরা রেকমেন্ডেশন লেটার পেয়েছি, সেই জন্য অবশ্যই খুশির দিন। কতদিন অপেক্ষা করতে হলো? আমি তো 2011 থেকে
অপেক্ষা করছি। 2011-তে পাস করেছি, আবার ভাবলাম যে ওটা দিবে কি না, একটা টেট সার্টিফিকেট দিল। তারপরে 2016 সালেও পাস করেছি, আর 12 বছর আর 10 বছর পরে আজকে হাতে পাওয়া গেল রিকমেন্ডেশন লেটার। 4 অক্টোবর অর্থাৎ শুক্রবার রয়েছে ইতিহাস, নেপালি ও ভূগোলের কাউন্সেলিং। পুজোর ছুটির পর 24, 25, 28 ও 29 অক্টোবর হবে হিন্দি, উর্দু, আরবি, ইংরেজি, বাংলা ও বায়োসায়েন্সের কাউন্সেলিং। বৃহস্পতিবার কাউন্সেলিংয়ের জন্য এসএসসি ভবনের নিরাপত্তা ছিল জোরদার। প্রথম দফার কাউন্সেলিংয়ের পর সেই রেকমেন্ডেশন লেটার নিয়ে তারা যাবেন নিজেদের যে স্কুল রয়েছে, যে স্কুলে তাকে নিয়োগ করা হবে সেখানে, এবং তারপরে যাতে নিয়োগ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই আশা নিয়েই তারা বলছেন যে অনেকটা সময় চলে গেলেও শেষ পর্যন্ত যে জয় হলো সেটা নিয়েই তারা অনেকটাই খুশি। ক্যামেরায় জাহাঙ্গীরের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে পাল্টা বিক্ষোভে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগীরা। জুনিয়র ডাক্তারদের ধর্মমঞ্চের সামনে চরম বিক্ষোভ দেখান রোগী এবং পরিজনেরা। সামাল দিতে হিমশিম খায় পুলিশ। বৃহস্পতিবার নতুন করে কর্মবিরতিতে নামেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা ধর্নায় বসেন। বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয় আউটডোরের টিকিট কাউন্টার। তারপরে শুরু অশান্তি। কেমোথেরাপি থেকে শুরু করে বিভিন্ন জরুরি পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কায় বিক্ষোভ শুরু হয়ে যায় রোগীর লোকেদের মধ্যে। আজকে বলছে বাড়ি চলে যা, আজকে দেখা হবে নি, ওই যে মেয়েটা মারা গেছে ওই জন্য। এবারে আমরা কোথায় দেখাবো? আমরা গরিব মানুষ, পয়সা পাইনি অন্য ডাক্তার দেখাইতে, আমরা হাসপাতাল আসছি, সরকারি হাসপাতাল। রোগীদের পরিবারের ক্ষুব্ধ সদস্যরা জানান তারা আন্দোলনরত ডাক্তারদের দাবিতে সহমত থাকলেও হাসপাতালের পরিষেবা বারবার বন্ধ করার বিরোধী। তাদের পাল্টা হুঁশিয়ারি, অবিলম্বে পরিষেবা চালু না করলে হাসপাতালের দরজা বন্ধ করে দেওয়া হবে। আর আজকে আমাদের পেশেন্টের কেমন আছে, বিভিন্ন ধরনের আছে, তাহলে আগে নোটিশ না করে কেন বন্ধ করলেন? আর বন্ধ করেছেন তার নির্দিষ্ট কোনো পেপার আমাদের দেখাতে হবে, না হলে আমরা এর বিরুদ্ধে চরম আন্দোলনের নামবার, দরকার হলে গেট সব বন্ধ করে দেব। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী, কিন্তু বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। পশ্চিম মেদিনীপুর থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনায় রাতভর ভারী বৃষ্টি। বৃষ্টির জেরে উত্তাল নদী, সমুদ্র এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃষ্টিতে বাধার মুখে পড়েছেন অনেকেই এবং জেলার পুজো কমিটিগুলিও বাধার মুখে পড়েছে। আর বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ঠিক কি জানতে পারছো? একদমই, দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, দক্ষিণ পূর্ব বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত থাকা অক্ষরেখা, যার ফলে কিন্তু আজ একেবারেই কিন্তু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি এবং সকাল থেকে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে সমগ্র দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। নিম্নচাপের প্রভাবে গতকাল রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকেও নাগাড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা, সাগর বিস্তীর্ণ এলাকা জুড়ে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে, সঙ্গে নদী এবং সমুদ্র পাড়ে দমকা ঝোড়ো বাতাস বইছে এবং সেই সঙ্গে একেবারেই মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। এবং যেভাবে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে একদিকে যেমন জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে দফায় দফায় বৃষ্টি, যার জেরে বাধার মুখে পড়েছে জেলার পুজো কমিটিরা। এখনো পর্যন্ত পুজোর যে মণ্ডপ সজ্জার কাজ, সেটা করতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে যেহেতু উত্তাল রয়েছে সমুদ্র এবং যথেষ্ট ঝড়ো হাওয়া রয়েছে, যার কারণে আজ সারাদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, সাগর, ডায়মন্ড হারবার সহ জেলার বিভিন্ন বন্দরে মৎস্যজীবীদের ট্রলারগুলো অবস্থানরত রয়েছে। আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় রাতভর বৃষ্টি চলছে, ভারী বৃষ্টি সেখানে চলছে, এমনটা জানিয়েছে হাওয়া অফিস। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।